আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে ভারতবর্ষ। তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। গতকালের পোস্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কি ব্যাপারে কথা বলবো। এখন বাংলাদেশ সম্পর্কে শশী থারুরের যে সংসদীয় কমিটির রিপোর্ট যেটা হাতে পড়েছে নরেন্দ্র মোদীর, হাতে পড়ার পর নরেন্দ্র মোদী একটাই কথা বলেছেন যে উসি ভাষা মে জবাব দেনা পারেগা। এখন এই বাংলাদেশের নামটা উনি করেন না, যেমন পাকিস্তানের নাম করেন না, বাংলাদেশের নামও করেন না। মানে এতটাই ভেতরে ঘৃণা যে বাংলাদেশের নাম করেন না। এখন সেক্ষেত্রে এখন প্রাথমিকভাবে কর্তব্য হলো ভারতবর্ষের, সেটা হচ্ছে যে আমাদের ওখানে যেটা যে হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে, তাদের যে কর্মীরা রয়েছে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা। অলরেডি 3টে ডেপুটি হাই কমিশন, সম্ভবত যশোর, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রাম, এই 3টে ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে। আজকে হাদির যে আপনার জানাজা হচ্ছে, সেখানে দেখলাম লক্ষ লক্ষ মানুষ। এবং ওই জুলকার নাইম বলে এক ভদ্রলোক আছেন যিনি আল জাজিরায় কাজ করেন, তিনি কাজ কতটুকু করেন তা আমি জানি না। তিনি কাজের থেকে বেশি তিনি বাংলাদেশ সংক্রান্ত খবরাখবর নিয়ে বেড়ান। তিনি এখন ওই ইলিয়াস আর পিনাকির মতো তিনিও এখন লেগে গেছেন ভারতবর্ষে কি করে উত্তপ্ত করা যায়। এখন ভারতবর্ষের বিপক্ষে যত রকম কথাবার্তা বলা যায় তত রকম কথাবার্তা উনি বলছেন। তা ওনার আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম, সেখানে উনি লিখেছেন যে এই জানাজার পরেতে একটা বিপ্লবী সরকার গঠন হতে পারে এবং এখান থেকে উন্মত্ত জনতা একেবারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ধ্বংস করতে পারে। মানে যদিও এরা করতো না, এদের মাথাতে ঢুকিয়ে দেওয়া হলো যে তোমরা এবার করো। এক্ষেত্রে আমাদের এখানে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে, বর্ডারগুলো তো টাইট করা আছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে যা কখনো হয়নি, আজ যেটা হলো সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, বিদেশ মন্ত্রক থেকে তো চিঠিপত্র যাই, প্রতিরক্ষা মন্ত্রক থেকে আপনাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে একটি চরম পত্র পাঠানো হয়েছে। চরম পত্র মানে প্রতিরক্ষা দপ্তরের চরম পত্র মানে সেটাকে জানবেন ডেথ ওয়ারেন্ট। এই ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে ভারতবর্ষ। তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যদি অবিলম্বে আমাদের সুরক্ষিত না রাখা হয় আমাদের সীমানা এবং আমাদের কূটনৈতিক ব্যক্তি, তাদেরকে যদি সুরক্ষিত না রাখা হয় তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। পরিষ্কার এই ভাষায় লিখে দেওয়া হয়েছে। আরো লেখা হয়েছে সেটা আমি জানতে পারিনি, কিন্তু এই লেখাটুকু হয়েছে ডেথ ওয়ারেন্টে যে বাংলাদেশের হাই কমিশনের কর্মী এবং হাই কমিশন যদি অক্ষত না থাকে আর যদি মানে আমাদের সীমান্ত সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এটা পাকিস্তানকেও দেওয়া হয়েছিল। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে কিছু হবে না, অন্তত প্রতিরক্ষা দপ্তরের এই চিঠিটাকে তো বার্তা দেবেন। যদি না আপনাদের এখন আপনাদের তো কোনো কিছুই তো খোলাখুলি বলা হয় না। আপনাদের যে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা উপদেষ্টা বা আপনার প্রতিরক্ষা তো নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা যা সম্ভবত জাহাঙ্গীর আলম চৌধুরী, তার তো হাজার পদত্যাগ চাইছে, সে তো পদত্যাগ করবে না, সে নির্লজ্জ ব্যক্তি। তিনি এই খবরটি বলবেন কি না। আর মোহাম্মদ ইউনুস, যিনি একটা সাদা টুপি পরে, আজকে তাকে পুরো শকুনের মতো লাগছিল, একটা প্রশান্তি মুখ তো ঝুলে গেছে দুশ্চিন্তায়, কিছু ভালো ভালো কথা বললেন, কিন্তু হাদির পেছনে আসল চক্রান্তটা কে করেছে
তার পেছনে নিশ্চয়ই ইউনূসের হাত রয়েছে, এটা আগাম বলে দিলাম। ইউনূস একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে বলবে যে আমাদের দেশ এখন সুরক্ষিত নয়, এখন নির্বাচন সম্ভব নয়, কারণ এমনি জামাত নির্বাচন চাইছে না। জামাত বলছে নির্বাচন ছাড়াই যদি আমরা এখানে লুটেপুটে খেতে পারি তাহলে নির্বাচনের দরকার কি, এখন নির্বাচন থাক। এই অবস্থায় যে চিঠিটা গেছে সেই চিঠিটা কিন্তু অনেক মারাত্মক, কারণ প্রতিরক্ষা দপ্তর কখনো এই ধরনের চিঠি পাঠায় না। এটা বোধহয় ইতিহাসে এই বোধহয় প্রথম হলো। আমি আপনাদের কয়েকটা ছবি দেখাই, যে ছবিটা ইন্ডিয়া ওয়ার জোন বার করেছে। এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশের ছবি, যে বাংলাদেশ দেশটা হচ্ছে এই তার ম্যাপ। তারপরে যেটা করা হয়েছে সেই ছবিটার, এটা হচ্ছে বৃহত্তর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের এই ডান দিকে দেখছেন এইখানে সমস্ত, বাঁদিকে এখানে হচ্ছে আপনার ঝাড়খণ্ড আছে, বিহার আছে, উড়িষ্যা আছে এইদিকে, আর এদিকে পুরো 7 সিস্টারটা আছে এইখানটা সবুজ যেগুলো দেওয়া আছে। এখানে আসাম, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, যা যা আছে সব নিয়ে নেবে। তো এগুলো তো ভারতবর্ষ বরদাস্ত করবে না, সারা পৃথিবী দেখছে, বরদাস্ত করবে না। এখন আমাদের এখানে 7 সিস্টার এবং সীমান্ত অঞ্চলগুলোতে সমস্ত ট্রেনিং চলছে, প্যারা এসএফ এর ট্রুপ ড্রাইভিং ট্রেনিং চলছে। এই প্যারা এসএফ এর ছবি এইখানে দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে প্যারা এসএফ এর ছবি, প্যারা এসএফ এর হচ্ছে প্যারা এসএফ, আর এই হচ্ছে ডাইভিং এর সমস্ত ছবি। এগুলো সমস্ত চলছে, তার মানে অ্যাকশনটা হয়তো খুব শিগগিরই হবে। এখন আপনাদের মনের মধ্যে, আপনাদের এই যে যারা সমস্ত সোশ্যাল মিডিয়া চালান এবং যারা সংবাদপত্র চালান, যারা আম জনতা, তারা মনে করে যে ও ভারতবর্ষ কিছু করবে না, ভারতবর্ষ করতো না। কিন্তু ভারতবর্ষকে আপনারা এমন কোণঠাসা করে দিয়েছেন যে ভারতবর্ষকে না করলে আর উপায় নেই। একটা হিন্দুকে আপনারা মেরে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দিলেন, এরপরে আপনারা আর কি বলবেন? আজকে যে সকালবেলা আনন্দবাজারটা দেখিয়েছি, আনন্দবাজারটা খুলে প্রতিটা পাতায় দেখিয়ে দিয়েছি, পড়ে আমি শুনিয়ে দিয়েছি যে বাংলা সম্পর্কে তাদের মানে মানে কি ভাবছে মানুষ। সম্পাদকীয় তো পরিষ্কার একেবারে স্যাঁতস্যাঁত করে বাংলাদেশের বিরুদ্ধে লেখা হয়েছে। ইনসিডেন্টালি আজকে আমাদের কলকাতায় এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনী ভাষণ দিতে। তাই বললাম না, এখন নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছে, সামনে এই পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ভাষণকালে তিনি বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ করেননি, কিন্তু তার সামনে যে সমস্ত প্লাকার্ড গুলো ঘুরেছে না, গো ব্যাক অ্যান্ড ব্রিং বাংলাদেশ ফ্রি, এই সমস্ত প্লাকার্ড গুলো তার সামনে ঘুরেছে। কিন্তু দেখতে পাচ্ছেন, মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু অনুধাবন করতে পারছেন যে বাংলার মানুষের মানে মনের কথাটা কি বাংলাদেশ সম্পর্কে, হিন্দুদের, বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সম্পর্কে। ফলে ভোট হচ্ছে এমন জিনিস, আমি আগে বলেছি না, ভোট একেবারে নিজের ভাইকে পর্যন্ত উপেক্ষা করে গদি বসার জন্য। মোদী যতই সৎ মানুষ হোক, যাই হোক, রাজনীতি করছেন তো তিনি তো রাজনীতি তিনি তো, তার তো রাজনীতি করতে গেলে, তার সিংহাসনটা বসতে থাকতে গেলে তার তো প্রয়োজন, কি বলে, ভোটের প্রয়োজন। সেই ভোটটা যদি তিনি না পান তাহলে পরে তিনি থাকবেন কি করে, রাজ্যপাট সামলাবেন কি করে? তো ফলে তাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে যেটা অন্তত দেশাত্মবোধকে, বাংলার মানুষের দেশাত্মবোধকে চাগার দিয়ে দেবে। আর সেই পথটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করা। এখন এই যে প্রস্তুতিগুলো চলছে,
এবং এই যে চরম পত্রটা যেটা দেওয়া হয়েছে, ডেথ মানে লেটার যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এখন আমাদের প্রাথমিক কর্তব্য সেটা হচ্ছে ওখান থেকে সমস্ত কূটনীতিকদের তুলে আনা, তার ব্যবস্থা নিশ্চয়ই হবে। এই তো লাথিপুতা খাওয়ার পরে প্রথম আলোর সাজ্জাদ শরীফ দেখলাম ভিডিওতে বলছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হামলা হয়েছে। ওরে আল্লাহ রে, ওরে তোমার সরকার, তার তোমার এমন ভাবমূর্তি আছে, মানে ল্যাংটার নাই বাটপাড়ের বই ইউনিসের ভাবমূর্তি, আবার এটা নাকি ক্ষুণ্ণ করার জন্য হামলা করা হয়েছে। ডক্টর ইউনূস আমাদের ঘাড়ে গৃহযুদ্ধ চাপাবেই। আমি আপনি যতই চেষ্টা করি না কেন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য, বাঙালি যতই চেষ্টা করুক না কেন এড়িয়ে যাওয়ার জন্য, সেটা এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় তারা রাখবে না। আপনাদের মনে আছে 1971 সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। বাঙালিরা অনেকভাবে চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি এড়িয়ে যাওয়া যায়। 70-এর ঘূর্ণিঝড় হলো, নির্বাচন পেছানোর জন্য দাবি করা হলো, পশ্চিম পাকিস্তানের শাসকরা কোনোভাবে নির্বাচন পেছাতে দিতে রাজি নয়। তারপরে বাধ্য হলো, বাঙালি নির্বাচনে গেল, নির্বাচনে জিতলো এবং জেতার পরে ক্ষমতা আরোহণের জন্য চেষ্টা করলো, বিভিন্ন আলোচনা গোলটেবিল চলতেই থাকলো, কোনোভাবেই তারা আমাদেরকে ক্ষমতা দিতে রাজি হলো না। এবং শেষ পর্যন্ত তারপরেও যখন কোনোভাবে বাঙালিকে একটা লেভেলের পরে আর উস্কানো গেল না, যখন তারা তখনকার সংসদ অধিবেশন বাতিল করে দিল, বাতিল করে দেওয়ার পরেও বাঙালির অস্ত্র হাতে তুলে নিল না, তখন তারা 25শে মার্চ রাতে ক্র্যাকডাউন করলো এবং আমাদের হাজার হাজার মানুষকে খুন করে ফেললো। এমন একটা পরিস্থিতি তৈরি করলো, বাঙালির আসলে পাল্টা অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া, পাল্টা যুদ্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস এবং ওয়াকার মিলে এখন বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, এটা হুবহু একই পরিস্থিতি তৈরি করছে এবং শান্তিপ্রিয় সাধারণ বাঙালির পক্ষে কতদিন সেটা এড়িয়ে চলা সম্ভব হবে আমার খুবই ভয় হচ্ছে। যতই আমি আপনি চেষ্টা করি না কেন, যতই আমি আপনি চাই এই দেশটা শান্তিতে থাকুক, কিন্তু যে যারা ক্ষমতায় এসেছে তারা যে নৃশংস, বাঙালির প্রতি তাদের যে নৃশংস ক্ষোভ, রাগ, তারা যে একেবারে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলতে চাচ্ছে এই জাতির, সেই চেষ্টা থেকে তারা আমাদেরকে বিরত হতে দিবে না এবং এই বিরত হতে না দেওয়ার জন্যই তারা গত কয়েকদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখবেন যে যা করছে তারপরে অনেকটা সেই ইয়াহিয়া খান টিক্কা খানের মতো অবস্থা, যে তুই আর কতদিন বাবা, তুই কতদিন সহ্য করে থাকবি, কতদিন ভদ্রতা দেখাবি। ভয়ের বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের কারোই এই দেশের প্রতি, দেশের মানুষদের প্রতি কোনো ধরনের মায়া মহব্বত নয়। এদের অধিকাংশই শেষ পর্যন্ত কোনো দায়িত্ব নিবে না এবং পুরো দেশটা গাড্ডায় পড়লো না বিপদে পড়লো, এদের কিছুই যায় আসে না। মুশকিল হচ্ছে আপনারা যারা, আমরা যারা ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মকে, আমাদের বাচ্চা কাচ্চা যারা দেশে আছে, দেশে বড় হতে চায়, দেশে নেতৃত্বে আসতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই বিপদটা হবে। এটা হচ্ছে খুব মন খারাপের বিষয়। কি পরিমাণ উস্কানি দেওয়া হচ্ছে আপনি চিন্তা করে দেখেন। একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এইখানে ওইখানে গিয়ে, আগের দিন একেবারে রুটিন করে যে কালকে ওইখানে গিয়ে ভাঙবো, পরশু ওইখানে গিয়ে ভাঙবো, একটা জঙ্গলি অবস্থা, একটা মানে জঙ্গলের আইনত বোধহয় চেয়ে ভালো। আমার তো মনে হয় যে আফ্রিকার সবচেয়ে নৃশংস জাতি যেগুলো আছে, তারাও বোধহয় এই ধরনের এইটুক সভ্য ইতিমধ্যে হয়ে গেছে, যে অবস্থা এখন বাংলাদেশে চলছে। এবং এটা খুব প্রকাশ্যে করা হচ্ছে এবং সরকার এটাকে খুব প্রমোট করে যাচ্ছে। সরকার এই, আপনি গোটা ঢাকা শহর তাণ্ডব যারা রটাচ্ছে, আপনি দেখবেন হাতে কোনো 2 থেকে 300 লোক হবে এবং এদেরকে কন্ট্রোল করে ফেলা কোনো বিষয় না, কিন্তু সরকার এটা কন্ট্রোল করতে চাচ্ছে না এবং তারা অপেক্ষা করে, ভাঙচুর হয়, মারামারি হয়, তারপরে গিয়ে পরের দিন তারা একটা বিবৃতি দেয়, আমরা কিন্তু সব কিছু নজরে রাখছি, আমরা কিন্তু দেখে ফেলামো, খাওয়া ফেলামো, তীব্র নিন্দা জানাবো। এই গোটা জিনিসটাই করা হচ্ছে অনেকটা আমাদের সাথে ফাইজলামি করতেছে, আমাদের সাথে ইত্রামি করতেছে এই লোকগুলা, যে দেখ আমিও পারি। মুশকিল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এবং এই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যখন শুরু হবে, এই লোড এরা সামলাতে পারবে না। এই ধরনের যে গৃহযুদ্ধ, যেটা অবশ্যম্ভাবী এখন মনে হচ্ছে আমার কাছে, যেটা এড়িয়ে যাওয়ার যতই চেষ্টা আমরা করি না কেন সকলে মিলে, যতই আমরা শান্ত করার চেষ্টা করি না কেন, যতই আমরা চেষ্টা করি লোকজনকে বুঝাতে, একটা সময় সব লোক এটা বুঝবে না, সব লোক কিন্তু এটা মানবে না এবং তারা পাল্টা আক্রমণ, পাল্টা লড়াইয়ের মধ্যে নেমে যাবে। এটা একটা বিপজ্জনক অবস্থা হবে এবং যখন এই জিনিসটা হবে, তখন আমাদেরকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা দেখবেন যে এই ইউনূসের যে সুশীল দালালগুলো আছে, এদেরকে এদের হাত থেকে বাঁচতে হবে, এরা যাতে আর ভবিষ্যতে কাউকে বিভ্রান্ত করে না ফেলতে পারে, এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে। আপনি দেখবেন এই যে গতকালকে প্রথম আলো, ডেইলি স্টারের মধ্যে হামলা হয়েছে, মানে এটা হয়েছে ভাই, সত্যি কথা বললে আপনারা সকলে জানি, সরকারের পত্রিকায় সরকারের লোক হামলা করছে, আমার আপনার কি করার আছে? এই তো লাথিপুতা খাওয়ার পরে প্রথম আলোর সাজ্জাদ শরীফ দেখলাম ভিডিওতে বলছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হামলা হয়েছে। ওরে আল্লাহ রে, ওরে তোমার সরকার, তার তোমার এমন ভাবমূর্তি আছে,
মানে ল্যাংটার নাই বাটপাড়ের বই ইউনিসের ভাবমূর্তি, আবার এটা নাকি ক্ষুণ্ণ করার জন্য হামলা করা হয়েছে। মানে কবিতা ছিল না যে মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। প্রথম আলোর অবস্থা হয়েছে করেছো বলাৎকার তবুও বলি চমৎকার। চমৎকার তো বলতেই হবে, কারণ ওই যে অন্য বাইরের কেউ বলাৎকার করলে তাও গিয়ে থানায় একটা ধর্ষণ মামলা করা যায়, আর নিজের ছেলে পেলে যখন বলাৎকার করে যায় তখন বাপ চাচা তো চুপ করা ছাড়া থাকার কোনো উপায় নেই। প্রথম আলো হচ্ছে এই অবস্থা, সরকার ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হচ্ছে ভাই, মানে এবং এই জন্যই হামলা করা হয়েছে। মানে তারপরও তারা এই অথর্ব, এই নৃশংস এই সরকারকে, এই হিংস্র সরকারকে তারা তারপরেও পাস দিয়েই যাবে। এবং তারপরে যথারীতি আমাদের কিছু যে তথাকথিত সুশীল দেখলাম 12-14 জন গিয়ে একটা করে কাগজের ব্যানার টাঙ্গায়া দাঁড়ায় থাকলো। এইগুলা করা হয় কেন? যখন মানুষ খুব অনেক ক্ষুব্ধ হয়, অনেক রেগে ওঠে, এই রাগটা, এই গ্যাসটা বের করে দেওয়ার জন্য এই দালালদেরকে নামানো হয়। এই দালাল লাগে হালকা ছিদ্র দিয়ে বের হয়ে যায় আর কি। একই ঘটনা দেখলাম আমরা ছায়ানটের ক্ষেত্রে। ছায়ানটে গেছে আরেক বাটপার, এটা হচ্ছে ওই কি সংস্কৃতি উপদেষ্টা, ওই যে সবাই বলে আমাদের ইন্টারপাস উপদেষ্টা একজন আছে না, ড্রোন চালায়, ফারুকি। সো ওই ফারুকি ওইখানে গেছে। আমি বুঝি না ছায়ানটের কর্তা ব্যক্তিরা তো এরা তো বাইন্দা রাখা দরকার ছিল ছায়ানটের মধ্যে, মানে ওইভাবে যদি ক্ষুব্ধ আপনারা হইতেন। এরে নিয়ে দেখাচ্ছে, এবং সে কিন্তু গতকালকেও জানে, পরশু, মানে ছায়ানট ভাঙা হবে তো 3 দিন ধরে জানে। মানে আপনারা জানেন যে এনসিপির নেত্রী একটা আছে দিলশান আরা বাদল, সে আগে থেকে এটা বলে বেড়াচ্ছে বা আরো অনেকেই ইঙ্গিত দিচ্ছে। তারপরে ধরেন আজকে মানে এই ভিডিওটা যখন করছি উদীচিতে হামলা হয়েছে। উদীচি থেকে আপনাদের অনেকেই মনে থাকতে পারে আমাদের আনু মোহাম্মদ স্যার সহ ওনারা গিয়ে দ্রুহযাত্রা করেছিলেন এবং গান গাইতে গাইতে গিয়েছিলেন। আমি আশা করি যে এখন যখন তাদের উপরে হামলা হয়েছে ওনারা আবার একটা দ্রুহযাত্রা বা কিছু একটা করবেন, কারণ একটা প্রতিবাদের তো প্রয়োজন আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই যে গ্যাস বের করে দেওয়া প্রতিবাদের যে খেলাটা হচ্ছে, এই খেলাটা আল্টিমেটলি কতদিন টেকসই হবে এইটা আমার বেশ সন্দেহ হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এখন খুব বেশি বিক্ষুব্ধ, বেশি রেগে মেগে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সাইড লাইনে থাকেন, আপনারা গ্যালারিতে বসে থাকেন। এইটা হচ্ছে আলবদরে লালবদরের যুদ্ধ, এবং আলবদরে লালবদরের এই সাময়িক যুদ্ধ, এরা এই খেয়ে করে তাদের শক্তিটা ক্ষয় হোক। তারা যারা টোটাল লোকজন মিলে এই যে দেশের উপরে যে বিপর্যয়টা এনেছে এবং আনার পরে এটা অবশ্যম্ভাবী, এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, পৃথিবীর সবখানেই হয়েছে। একটা কথা আছে যে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে, এবং ইতর প্রাণী সবগুলোই তাদের সন্তানকে খেয়ে ফেলে। তো এখানে একজন আরেকজনের খাচ্ছে, এ, মানে এটা দেখে ছাড়া আর আপাতত কিছু করার নেই। বাট আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা চূড়ান্ত ট্রিগার্ড অবস্থায় নিয়ে যেতে চাইবে, তারপরে গিয়ে এখানে একটা বড় বিপর্যয় থেকে এই দেশকে রক্ষা করা যাবে না। মানে আপনি জাস্ট চিন্তা করেন, জাতীয় কবির কবরস্থানে তার পাশে উসমান হাদিকে কবর দিচ্ছে সরকার। এই সেই সরকার যারা মতিয়া চৌধুরীকে কবরের মাটি বরাদ্দ দেয় নাই, তার লাশ অপেক্ষায় ছিল। এই সেই এখন তো বলবেন যে আপনি ভদ্রলোক শুয়োরের বাচ্চাকে গালি দেন। এরা কিন্তু মতিয়া চৌধুরীর কবরের জায়গাটা দেয় নাই, এবং শেষ পর্যন্ত মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে কবরস্থ করতে হয়েছে। এবং এরা উসমান হাদি মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার জন্য প্রার্থনা করি। তার বাচ্চাটার জন্য স্পেশালি আমার খুবই মনটা খারাপ হয়েছে, বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে। কিন্তু এটা আপনাকে মানতে হবে, ওসমান হাদি এই সংগ্রামের, এই যুদ্ধের পার্ট, যেখানে জুলাই আগস্ট মাসে যে হাজার হাজার মানুষ মারা গেছেন। ওসমান হাদি যদি আপনি বলেন যে জাতীয় কবির পাশে তাকে শায়িত করতে হবে, কোন যুক্তিতে? মানে উনি কেন বিখ্যাত? আপনি কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে ওসমান হাদিকে আমরা দেখেছি, যখন সরকার পতনের পরের একটা ভিডিও দেখা যায়, উনি হই হই রই রই আওয়ামী লীগ গেল কই বলে আসছেন, এবং পরবর্তীতে জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। উনি একটা সংগঠন তৈরি করেছিলেন, ইনকিলাব সেন্টার, ভালো, উনি কালচারাল কাজকর্ম করছিলেন। কিন্তু মূলত উনি আসলে যে কাজগুলো করছিলেন, উনি নিজে বলেছেন যে বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙতে হইলে এখন আর উনি ফ্রি ভাঙবেন না, 10 লক্ষ টাকা করে দিলে উনি ভাঙবেন। এবং এই যে বিভিন্ন জায়গায় এই যে অশান্তি তৈরি করার যে সিস্টেমগুলো চলছিল, মানে উনি বিখ্যাত কেন? উনি বিখ্যাত হচ্ছে যখন গোপালগঞ্জে ওয়াকার বাহিনী নির্দোষ মানুষদেরকে গুলি করে মেরে ফেলছে, ঘরে বাড়িতে গিয়ে হামলা করছে, তো উনি একটা ডায়ালগ দিয়েছিলেন যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলা দাও 10 পোলাদের। এই কারণেই কিন্তু উনি বিখ্যাত। সো এই ডায়ালগটা দেওয়ার কারণে কবি নজরুলের সৃষ্টির সাথে তার এই সৃষ্টিকে মিলিয়ে একই সাথে জাতীয় কবির কবর, মানে কামান, মানে বেশি বললে ওরা হয়তো, এখন আমি যদি বেশি বলি তো কাজী নজরুল ইসলামের হয়তো কবর থেকে তুলে বের করে ফেলা হবে। ভাই আপনি সাইডে যান, আপনি গিয়ে বুড়িগঙ্গার পাড়ে গিয়া গান মসজিদের ওই পাশে তোমার কবর দিও ভাই, বুড়িগঙ্গার নদীর পাড়ে একটা মসজিদের পাশে কবর দিলেই তো হইলো, করতে পারে। সো এত বেশি বলছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ট্রিগার পয়েন্টে আছে, এবং এই ট্রিগার পয়েন্টে যখন এই দেশটা আছে, তখন এই যে দালাল শ্রেণী, বিশেষ করে এই যে সুশীল দালাল শ্রেণী, এদের বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। কারণ আপনি মনে রাখবেন,
যে লোকটা একেবারে মাথায় ধরেন পাগড়ি গামছা বান্ধা গিয়া ৩২ নম্বর ভাঙে বা অন্য কিছু ভাঙে, তার কিন্তু নিয়ত খুবই পরিষ্কার। সে কি করবে সে জানে, এবং তাকে দেখলে আপনি জানেন সে কি করতে। সে ৩২ নম্বর ভাঙতে আসছে ভাই, সে প্রথম আলো ভাঙতে আসছে, সে ডেইলি স্টারের কম্পিউটারটা চুরি করতে আসছে। সে জানে যে এটা চুরি করার জন্য কি করতে হবে, হাদির নাম বললে চুরি করাটা সহজ হবে, সে করতেছে। তার এখানে শোক মোক হাবি যাবি কিছু নাই। এরা হচ্ছে পরিষ্কার। কিন্তু যারা মুখোশের আড়ালে সুশীলতা করে বেড়াচ্ছে, যারা মুখোশের আড়ালে প্ল্যাকার্ড ধরিয়ে তথাকথিত প্রতিবাদ করবে, এবং তারা যারা কান্না কান্না কণ্ঠে বলবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই হামলা হচ্ছে, এইসব দালালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এরাই আসলে মানুষের ন্যায্য রাগ, ক্ষোভ, ঘৃণা এবং এই দেশকে বাঁচানোর যে অবশ্যম্ভাবী সংঘাত সামনের দিকে আসছে, সেইখানে কিন্তু পিছন থেকে ছুরি মারতে পারে। আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গৃহযুদ্ধ চাচ্ছেন। তিনি সেই গৃহযুদ্ধ হয়তো পাবেন। শেষ পর্যন্ত আমাদের সোনার দেশটা পুড়ে ছাই হয়ে যাবে। এই দুঃখ, এই বেদনা আমাদেরকে বয়ে বেড়াতে হবে, এই প্রজন্মকে বয়ে বেড়াতে হবে।